মাইট্রাল স্টেনোসিস পড়ার জন্য আমরা কোশ্চেন বেসড পড়ব এবং এই কোশ্চেনগুলো আমাদের টপিক রিলেটেড। ফিজিওলজিক্যাল কি চেঞ্জ হয়, এটার প্যাথোলজি কি আছে, এটার সাথে ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি, অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমাদেরকে কি চিন্তা করতে হবে, পেরি অপারেটিভ পিরিয়ডে আমাদের কনসিডারেশনস কি, পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমাদের কনসিডারেশনস কি, এটার ট্রিটমেন্ট মডালিটি কি আছে, সেটার সাথে কি কমপ্লিকেশন হতে পারে এক্সেট্রা এভরিথিং আমরা ধীরে ধীরে পড়ব। তাহলে ফার্স্টে একটা ক্লিনিক্যাল সিনারিও, সেটা হচ্ছে 77 ইয়ার্স ওল্ড ওমেন যে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস নিয়ে ভর্তি। তার মাইট্রাল ভালভ রিপেয়ার অথবা রিপ্লেসমেন্ট হবে, তার সাথে সাথে তার ট্রাইকাসপিড ভালভ অ্যানুলোপ্লাস্টি হবে এবং হসপিটালে অ্যাডমিট হওয়ার পর দেখা গেল যে তার সিভিয়ার পালমোনারি ইডিমা আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ র্যাপিড ভেন্ট্রিকুলার রেসপন্স। তার ওয়েট 55 কেজি। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে দেখা গেল যে তার মাইট্রাল স্টেনোসিস, পালমোনারি হাইপারটেনশন এবং ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তাহলে সেক্ষেত্রে এই পেশেন্টটার যে মাইট্রাল স্টেনোসিস, এইটার ইটিওলজিটা কি এবং তার প্যাথোফিজিওলজিটা কি। তাহলে মাইট্রাল স্টেনোসিস এটা ফ্রিকুয়েন্টলি রিমাটিক অরিজিন এবং এই পেশেন্টগুলো যখন আসে তারা সাধারণত ডিসনিয়া নিয়ে আসে। ডিসনিয়ার একটা মেকানিজম আছে এখানে, কারণ এখানে যেহেতু ব্লাডের ব্যাকফ্লো হয় মানে কি, এখানে হার্টটা ফিক্সড কার্ডিয়াক আউটপুটের মতো কাজ করে লাইক অ্যাওর্টিক স্টেনোসিস। তাহলে হার্টের ভিতরে যে ব্লাড বা প্রিলোড যেটা আসছে সেটা সে সবসময় অ্যাডিকুয়েট পরিমাণে বের করতে পারে না, সবসময় একটা ব্যাকফ্লো হয়। তার মানে লাংসে গিয়ে পানিগুলো জমতে থাকে। এটার কারণেই আসলে এক নম্বর কারণ হচ্ছে ডিসনিয়া, আর 2 নম্বর কারণ হচ্ছে তার যেহেতু কার্ডিয়াক আউটপুট কম দেন দ্য ডিমান্ড, সেটাও কিন্তু একটা কারণ অফ ডিসনিয়া। এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় বিকজ অফ অ্যাট্রিয়াল ডাইলেটেশন। কারণটা কি? কারণ ওই যে যেহেতু মাইট্রাল ভালভের উপরে রক্তগুলো জমা থাকে এবং মাইট্রাল ভালভ যেহেতু দরজাটাকে বন্ধ করে রেখেছে, তার মানে অ্যাট্রিয়ামের উপর প্রেশার অনেক বেশি এবং ক্রনিক্যালি প্রেশার বাড়তে বাড়তে অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়েছে এবং অ্যাট্রিয়াল ডাইলেটেশন হওয়া মানেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়া। কারণ অ্যাট্রিয়ামের উপরে যখনই প্রেশার পড়বে তখনই এর সেলগুলো যখন স্ট্রেচ আউট হবে মানে ডাইলেট হবে, তখনই কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে। একটা কথা খেয়াল রাখেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ইরিটেশন, টোটাল কথা হচ্ছিল যে হার্ট মাসলের ইরিটেশন, এটা কখন হয়? এটা মানে এখানে অ্যারিথমিয়া কখন হয়? যখনই সেলুলার ইরিটেশন হবে। সেলুলার ইরিটেশন হলে সেলুলার ডিপোলারাইজেশন হবে। এখন সবগুলো সেল যদি একসাথে ডিপোলারাইজেশন হওয়া শুরু করে, তার মানে সবগুলো সেল একসাথে তখন অ্যাকশন পটেনশিয়াল দেওয়া শুরু করবে। এটাই হচ্ছে অ্যারিথমিয়ার এক একটা ফোকাই তখন তৈরি হয়। তো এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাট্রিয়াল যখন ডাইলেটেশন যখন হয়েছে, যেখানেই অ্যাট্রিয়াল ডাইলেটেশন হবে, অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে, সেখানেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তৈরি হবে। তার সাথে সাথে এই যে সিমটমসগুলো ডিসনিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই সিমটমসগুলো সাধারণত আনরিলেটেড কজে এক্সাজারবেট করতে পারে লাইক প্রেগনেন্সি, থাইরোটক্সিকোসিস, এনিমিয়া, ফিভার এবং সেপসিস। দ্যাট মিনস যেখানে বডির একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন হবে, সেই হাইপার ডাইনামিক সার্কুলেশনে অ্যাট্রিয়াম আরও ডাইলেটেড হবে, যার কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আরও বেড়ে যেতে পারে। এছাড়াও এই পেশেন্টের লো কার্ডিয়াক আউটপুটের জন্য তার আলাদা ধরনের ফিচার থাকবে লাইক ফ্যাটিগ হবে, পেশেন্টের প্যালপিটেশন হবে, চেস্ট পেইন হবে, পেশেন্টের থ্রোম্বো এম্বোলিক ইভেন্ট হবে এবং তার সাথে সাথে হেমোপটাইসিস হবে। হেমোপটাইসিস হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু পালমোনারি ভাস্কুলার কনজেশন, এটার কারণে হেমোপটাইসিস। থ্রোম্বো এম্বোলিক ইভেন্ট কেন মাইট্রাল স্টেনোসিসে? একে তো পেরিফেরাল সার্কুলেশন কম, আর 2 হচ্ছে হার্টের ভিতরে ব্লাড যেটা জমা পড়ে আছে, এখন অ্যাট্রিয়ামের ভিতরে ব্লাডটা জমা পড়ে আছে। তাহলে ভেন্ট্রিকলের যে তাহলে মাইট্রাল ভালভের যে এরিয়াটা খুব বেশি নড়াচড়া করে না, সেই এলাকাতে কিন্তু ব্লাডের ফ্লো কিন্তু কম। আপনি মাইট্রাল ভালভটাকে যদি একটা দরজার মতো করে যদি চিন্তা করেন, দরজার কি পুরো অংশটাই অনেক বেশি নড়াচড়া করে? না, দেয়ালের কাছাকাছি যে অংশটা আছে সেটা কিন্তু অল্প নড়ে, কিন্তু যেটা আমরা খুলি যে অংশটুকু,
সেটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করে। আপনি এটাকে এক্সাম্পল এভাবে দিতে পারেন যে আমরা যখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেই, তো আমাদের দিকে স্পাইনাল নিডলের যে এন্ডটা থাকে সেইটা যদি আমরা অল্প একটু অ্যাঙ্গেল চেঞ্জ করি, তাতেই কিন্তু ডিস্টাল পার্ট যেটা, সেই পার্টটা কিন্তু অনেক বেশি মুভমেন্ট হবে। তার মানে একটা যেকোনো একটা বস্তুর এক অংশ যদি নড়ান, তাহলে তার অপোজিট অংশ বেশি নড়বে। ঠিক তেমনি এই ভালভের যেটা কার্ডিয়াক ওয়ালের সাথে লেগে আছে, সেই অংশটা কিন্তু খুব বেশি মুভমেন্ট হয় না। তাহলে ওই এরিয়াতে ব্লাডগুলোর তখন স্ট্যাসিস হয়। এই স্ট্যাসিস হওয়ার কারণে ওই এরিয়াতে থ্রোম্বাস ডেভেলপ করে। আবার পেরিফেরিতেও থ্রোম্বাস ডেভেলপ করে, কারণ পেরিফেরাল সার্কুলেশনও কিন্তু কমে যায়। চেস্ট পেইন কেন? চেস্ট পেইন হচ্ছে কারণ অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ড এটা ইমব্যালেন্স হয়ে যায়। প্যালপিটেশন কেন? কারণ যেহেতু পেরিফেরাল সার্কুলেশন কম, হার্ট সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে। ফ্যাটিক কেন? কারণ ব্রেনে যেহেতু সার্কুলেশন কম, সেজন্য ফ্যাটিক ডেভেলপ করে। তাহলে এই হচ্ছে মোদ্দা কথায় ক্লিনিক্যাল ফিচার। ইন অল দ্য ভালভুলার হার্ট ডিজিজ, যেগুলি স্টেনোসিস টাইপের ভালভুলার হার্ট ডিজিজ, অ্যাওরটিক স্টেনোসিসেও এই একই টাইপের ক্লিনিক্যাল ফিচার। যেগুলো রিগার্জিটেশন, সেটার ক্লিনিক্যাল ফিচার একটু একটু ডিফারেন্ট আছে, বাট মূল এই একই জিনিসের ক্লিনিক্যাল ফিচার। এরপরে আসেন মাইট্রাল ভালভ, যেটা এই মাইট্রাল ভালভের অরিফিসের ডায়ামিটার অনুযায়ী তার কি কি ধরনের প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। নর্মাল অ্যাডাল্টের নর্মাল মাইট্রাল ভালভের অরিফিসের ডায়ামিটার হচ্ছে 4 to 6 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু যখনই এই অরিফিসটা ন্যারো হয়ে যায়, লেস দ্যান 2 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায়, তখনই কিন্তু অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের ভিতরে একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হয়। কারণ কি? কারণ যেহেতু অরিফিসটা ন্যারো হয়ে গিয়েছে, অতএব অ্যাট্রিয়ামের ভিতরে প্রেশার বেশি, ভেন্ট্রিকলের ভিতরে প্রেশার কম, কারণ অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতে পারছে না। যার কারণে ভেন্ট্রিকলের ফিলিং যেটা, সেই ফিলিংটা কিন্তু আন্ডার ফিলিং থাকে। এখন লেফট অ্যাট্রিয়াম, যে জায়গাতে ব্লাড অনেক বেশি জমা আছে, সেইটা আলটিমেটলি ব্যাক প্রেশার দেয়। ব্যাক প্রেশার দেওয়ার কারণে পালমোনারি ভেনাস কনজেশন হয়, পালমোনারি ইডিমা হয়। এখন যদি একটা পেশেন্ট ট্যাকিকার্ডিক থাকে, তাহলে তার পালমোনারি ইডিমা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটার কারণটা কি? ট্যাকিকার্ডিয়া যখন হয়, তখন আমাদের ডায়াস্টোলিক ফিলিং টাইম যেটা, সে ডায়াস্টোলিক ফিলিং টাইমটা অনেক কমে যায়, কারণ লেফট ভেন্ট্রিকল 70% ফিলিং হয় ডিউরিং দ্য ডায়াস্টোল। তাহলে ট্যাকিকার্ডিয়া যখন হচ্ছে, তখন ডায়াস্টোলিক ফিলিং টাইম কম, তার মানে লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা অনেক কম হচ্ছে। আলটিমেটলি অ্যাট্রিয়ামের ভিতরে যে ব্লাডটা আছে, সেটা ব্যাক প্রেশারে উপরে চলে যাচ্ছে, পালমোনারি কনজেশন আরও বেশি হচ্ছে। তাহলে একটা মাইট্রাল স্টেনোসিসের একটা পেশেন্টকে কখনোই ট্যাকিকার্ডিয়া করা যাবে না, কারণ এই হার্ট রেটের উপর ডিপেন্ড করবে লেফট ভেন্ট্রিকুলার ফিলিং। যদি ট্যাকিকার্ডিয়া করা হয়, তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফিলিং কম, হয়তো কার্ডিয়াক আউটপুট কম হবেই, এবং তার সাথে সাথে পালমোনারি কনজেশন, পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। যখন মাইট্রাল ভালভ এরিয়া লেস দ্যান 1 সেন্টিমিটার অফ স্কোয়ার, তখন এইটা হচ্ছে ক্রিটিক্যাল। আমরা এবার একটু প্যাথোলজি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করি। যে মাইট্রাল স্টেনোসিসের প্যাথোলজির জন্য মেইনলি কিন্তু দায়ী হচ্ছে রিমেটিক হার্ট ডিজিজ, এবং এইটা সাধারণত রিমেটিক হার্ট ডিজিজ যদি আনট্রিটেড থাকে, তাহলে 30 থেকে 40 বছর পরে এই জিনিসটা সাধারণত দেখা যায়। তাহলে এই রিমেটিক হার্ট ডিজিজ হলে 4 ধরনের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হয়। সেই ফিচারগুলো কি কি? একটা হচ্ছে যে কমিশরাল ফিউশন, এটা হচ্ছে হলমার্ক। এখন কমিশরাল ফিউশন, কমিশর জিনিসটা কি? কমিশর হচ্ছিল যে এই যে দুইটা লিফলেট, দুই সাইডে দুইটা লিফলেট, কারণ এটা তো বাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভটা, দুইটা লিফলেটের মাঝখানে যে ফাঁকা জায়গা, সেটাই হচ্ছিল যে কমিশর। তাহলে কমিশরাল ফিউশন মানে এই লিফলেটের এই লিপ আর এই লিফলেটের এই লিপ, দুইটার মাঝখানে ফিউশন হয়ে যায়। তাহলে কমিশরাল ফিউশন, এটা হচ্ছিল যে থিকেনিং এবং ফিউশন হয়, বোথ কমিশর। এটা হচ্ছিল যে কমপ্লিটলি রিমেটিকের কারণে এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তারপরে কি? লিফলেটের থিকেনিং এবং ফাইব্রোসিস। এই লিফলেটগুলা এটার থিকেনিং এবং ফাইব্রোসিস হয়।
তাহলে কমিশনাল থিকেনিং এবং ফিউশন আর লিফলেটের থিকেনিং অ্যান্ড ফাইব্রোসিস। কর্ডা টেন্ডিনি যেগুলো সেগুলো শর্টেনিং হয় এবং ফিউজ হয়ে যায়, যার কারণে একটা ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স অথবা বাটন হোল অ্যাপিয়ারেন্স দেখা যায়। এই যে কর্ডা টেন্ডিনিগুলো যে দেখছেন, কর্ডা টেন্ডিনি হার্টের নিচে যে কর্ডা টেন্ডিনিগুলো এইগুলো থিকেনিং হয়ে যায় এবং ফিউশন হয়ে যায়। তো এই থিকেনিং এবং ফিউশন হওয়ার শর্টেনিং এবং ফিউশন হওয়ার কারণে একটা ফিশ মাউথ অথবা বাটন হোল মানে মাছের মুখ অথবা বাটন হোল মানে বাটন লাগানোর জন্য যে ছিদ্র, বাটন হোল অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে। আর ক্যালসিফিকেশন হয়ে যায়, এই কমিশনার এবং লিফলেটের ক্যালসিফিকেশন হয়ে যায়, থিকেনিং হয়, ফাইব্রোসিস হয় এবং ক্যালসিফিকেশন হয়। আচ্ছা, এখন কথা হলো যে কর্ডা টেন্ডিনি যেটা, এটা নিচে তো থাকে প্যাপিলারি মাসল, তাহলে কি প্যাপিলারি মাসলগুলো স্পেয়ারিং হয়? না, এখানে প্যাপিলারি মাসলগুলোরও ইনভলভমেন্ট থাকে, এখানে প্যাপিলারি মাসলগুলো হাইপারট্রফি হয়, সেগুলোরও কিন্তু ফাইব্রোসিস ডেভেলপ করে। এবার আসেন কিছু প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ। এর আগে আমরা প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ কিছুটা পড়ে এসেছি, সেগুলো ইন জেনারেল প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ। বাট আমি যদি একটু ইন ডিটেলসে যাই, তাহলে কি প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জ এখানে থাকতে পারে? নর্মালি হচ্ছে 4 to 6 সেন্টিমিটার অফ স্কোয়ার, বাট ক্লিনিক্যাল ফিচারগুলো তখনই বোঝা যায় যখন এটা 2 থেকে 2.5 সেন্টিমিটার অফ স্কোয়ারের নিচে চলে আসে, এবং যখন এই 2 থেকে 2.5 সেন্টিমিটারের নিচে চলে আসে তখন লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের ভিতরে প্রেশার গ্রেডিয়েন্টটা তখন সিগনিফিক্যান্ট হয়ে যায় ফর দ্য ফরওয়ার্ড ফ্লোয়িং অফ দ্য ব্লাড ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম টু লেফট ভেন্ট্রিকল। আর যখন এটা লেস দ্যান 1 সেন্টিমিটার হয়ে যায় তখন এটা একদম ক্রিটিক্যাল ভ্যালু ক্রস করে ফেলে। আচ্ছা, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, এইটা যে অবস্ট্রাকশন হয় যার কারণে লেফট ভেন্ট্রিকল আন্ডারফিল্ড থাকে সবসময়, লেফট অ্যাট্রিয়াম এটার প্রেশার এবং ভলিউম দুটোই বেড়ে যায়, যার কারণে লেফট ভেন্ট্রিকুলার যেটা ফিলিং সেটা কিন্তু মেইনলি তখন ডিপেন্ড করে লেফট অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের উপরে, তার মানে লেফট অ্যাট্রিয়াল যে কিক সেটার উপরে ডিপেন্ড করে। নর্মালি লেফট অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে 10% লেফট ভেন্ট্রিকুলার ফিলিং হয়, কিন্তু যখন মাইট্রাল স্টেনোসিস হয়ে যাচ্ছে সেই সময় 40% ফিলিং হয় লেফট ভেন্ট্রিকল ডিউ টু দ্য ফাংশনালিটি অফ লেফট অ্যাট্রিয়াল কিক। আচ্ছা, এখন যে গ্রেডিয়েন্ট যেটা ছিল এই মাইট্রাল ভালভের দুই পাশে যে প্রেশার গ্রেডিয়েন্ট ছিল, ট্রান্সমাইট্রাল প্রেশার গ্রেডিয়েন্ট, এটা নর্মালি কিন্তু থাকে 0, কিন্তু যখনই মাইট্রাল ভালভুলার এরিয়া যখন 1 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায় তখন এই প্রেশার গ্রেডিয়েন্টটা 20 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত, মানে 20 মিলিমিটার মার্কারি লাগে কার্ডিয়াক আউটপুটটা মেনটেন করতে। এখন নর্মালি লেফট অ্যাট্রিয়াল প্রেশার যেটা সেটা হচ্ছে 6 থেকে 12 মিলিমিটার অফ মার্কারি। এখন সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসের সময় এটা 25 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত এটা হয়ে যেতে পারে, যেটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল ফর পালমোনারি ক্যাপিলারি অনকোটিক প্রেশার। এইটার কারণে কিন্তু পালমোনারি ইডিমাটা ডেভেলপ করে যাচ্ছে, কারণ লেফট অ্যাট্রিয়াল প্রেশারটা অনেক বেশি, তার মানে পালমোনারি অনকোটিক প্রেশারটাও তখন বেড়ে যাবে 25 মিলিমিটার অফ মার্কারি যদি ক্রস করে যায়, কারণ মিন পালমোনারি আর্টারি অনকোটিক প্রেশার হচ্ছে 15 মিলিমিটার অফ মার্কারি। যখনই 25 ক্রস করে যাচ্ছে তখন পালমোনারি ইডিমাটা তখন ডেভেলপ করবে। এখন পালমোনারি হাইপারটেনশন যেটা, এটা কিন্তু একদম ইনিশিয়ালি হয় না, এটা একটা প্রোগ্রেসিভ ফিচার, এবং এটা ক্রনিক্যালি প্যাসিভ ব্যাকওয়ার্ড যে ট্রান্সমিশন যেটা আসে প্রেশারের ফ্রম দ্য লেফট অ্যাট্রিয়াম, এটা ক্রনিক্যালি হতে হতে একটা রিয়াকশন হওয়ার কারণে পালমোনারি আর্টারির ভেসোকনস্ট্রিকশন হয়, কারণ প্রেশার আসছে যার কারণে ভেসোকনস্ট্রিকশন হচ্ছে। এর মাধ্যমে একটা ইররিভার্সিবল একটা স্ট্রাকচারাল চেঞ্জ হয়। কি স্ট্রাকচারাল চেঞ্জ? সেটা হচ্ছে ইন্টিমাল ফাইব্রোসিস হয় এবং মিডিয়াল হাইপারট্রফি হয়, মানে পালমোনারি যে ভেসেলস যেগুলো আছে সেটার ইন্টিমাল ফাইব্রোসিস আর মিডিয়াল হাইপারট্রফি ডেভেলপ করে, যার কারণে বোথ প্রি অ্যান্ড পোস্ট ক্যাপিলারি পালমোনারি হাইপারটেনশন, মানে ক্যাপের আগে প্রি ক্যাপিলারি অ্যান্ড পোস্ট ক্যাপিলারি পালমোনারি হাইপারটেনশন এটা ডেভেলপ করে। এখন তারপরও
এইটার ডাউনস্ট্রিমে রাইট ভেন্ট্রিকল যেটা সেইটারও কিন্তু ওভারলোড হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হয় এবং মাইট্রাল স্টেনোসিস থাকার সাথে সাথে ট্রাইকাস্পিড রিগার্জিটেশন, একটা ফাংশনাল ট্রাইকাস্পিড রিগার্জিটেশন ডেভেলপ করছে বিকজ এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং ডাইলেটেশন হচ্ছে, যার কারণে রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট হয় এবং সিস্টেমিক ভেসোকনজেশন হয়। এরপরে চলে আসেন সিভিয়ারিটিতে। এই সিভিয়ারিটি নিয়ে পরীক্ষাতে কোশ্চেন আসে যে নর্মাল হচ্ছে 4 থেকে 6, মাইল্ড হচ্ছে যদি মোর দ্যান 1.5 থাকে, মডারেট হচ্ছে 1 থেকে 1.5, সিভিয়ার হচ্ছে লেস দ্যান 1, ক্রিটিক্যাল হচ্ছে লেস দ্যান 0.6। তো যখন 4 থেকে 6 সেন্টিমিটার স্কোয়ার যখন থাকে তখন মিন প্রেশার গ্রেডিয়েন্ট নাই, এরপর কিন্তু 5 করে বেড়ে যাচ্ছে। তো সিভিয়ার হচ্ছে লেস দ্যান 1 সেন্টিমিটার অফ স্কোয়ার, এটা হচ্ছে সিভিয়ার। সেই সময় মিন প্রেশার গ্রেডিয়েন্ট থাকছে মোর দ্যান 10, তাহলে লেস দ্যান 1 হচ্ছে সিভিয়ার, 1 লেস দ্যান 1 সেন্টিমিটার অফ স্কোয়ার হচ্ছে সিভিয়ার এমএস। এই সময় মিন প্রেশার গ্রেডিয়েন্ট বিটুইন দ্য লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল থাকে মোর দ্যান 10 মিলিমিটার অফ মার্কারি। এই সময় টিএএসপি সাধারণত থাকে মোর দ্যান 50 মিলিমিটার অফ মার্কারি, তার মানে 1, 10, 50। ক্রিটিক্যাল কি? লেস দ্যান 0.6 হচ্ছে ক্রিটিক্যাল। এই সময় মিন প্রেশার গ্রেডিয়েন্ট যেটা সেটা মোর দ্যান 15 থেকে 20, মোর দ্যান 15 থেকে 20, আর পিএসপি সেটা মোর দ্যান 60 ডেভেলপ করে যায়। আচ্ছা, সাইন সিমটম হতে 2.5 সেন্টিমিটারের নিচে আসলেই সাধারণত সাইন সিমটম হয়ে যায়। এটা তো এর আগে আমরা দেখে এসেছি। এরপরে আমরা চলে আসব যে লেফট ভেন্ট্রিকুলার ফাংশন এবং ফ্র্যাঙ্ক স্টার্লিং লর এখানে কি চেঞ্জ হয় এবং তার সাথে সাথে নিউরোহরমোনাল অ্যাক্টিভেশন এবং কমপ্লিকেশন কি ডেভেলপ করে। তার সিস্টোলিক ফাংশন সেটা কিন্তু মোটামুটি প্রিজার্ভ থাকে, যদিও লেফট ভেন্ট্রিকলটা স্মল থাকে এবং আন্ডারফিল্ড থাকে। 25 থেকে 30% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন যেটা সেটা রিডিউস হয়েছে। এখন এই রিডিউস যে হলো এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে ক্রনিক আন্ডারফিলিং হওয়ার কারণে মায়োকার্ডিয়ামটা অ্যাট্রফি হয়ে গিয়েছে। এছাড়াও রিমাটয়েড মায়োকার্ডাইটিস বা রিমাটিক মায়োকার্ডাইটিস, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসকফ বডি পাওয়া যায় ইন দ্য অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। এই জিনিসটা এফসিপিএস পার্ট 1 এর জন্য দরকার আছে, যে অ্যাসকফ বডি পাওয়া যায় ইন অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ, অ্যাসকফ বডি। তাহলে অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজে অ্যাসকফ বডি এটা পাওয়া যায়। ওকে, তাহলে অ্যাসকফ সেল, নেক্রোটিক ডেব্রিস, মোনোনিউক্লিয়ার সেল। মূল কথা হচ্ছে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে অ্যাসকফ বডি এটা পাওয়া যায় ইন 55% অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ। এছাড়াও ভালভুলার লেশন এবং মায়োকার্ডিয়াল স্কারিং। তার মানে এই 4টা কজে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাচ্ছে। তাহলে ফার্স্টে কি? একটা হচ্ছে অ্যাট্রফি, 2 নাম্বার হচ্ছে রিমেটিক মায়োকার্ডাইটিস, মায়োকার্ডিয়াল স্কারিং, আর হচ্ছে ভালভুলার লেশন। এখন ফ্র্যাঙ্ক স্টার্লিং লর কি হয়? ফ্র্যাঙ্ক স্টার্লিং ল এটা আমরা এর আগে আমরা আলোচনা করিনি, আসলে এই ক্লাসটার আগে আমরা আলোচনা করিনি। এটা বেসিক ফিজিওলজিতে আমরা আলোচনা করব ইন ডিটেইলস ফ্র্যাঙ্ক স্টার্লিং লতে, যেটা আসলে কি হয়। বাট ইন জেনারেল মনে রাখার জন্য যদি এই পিকচারটা যদি খেয়াল করেন, এই পিকচারটার এক্স অ্যাক্সিস বরাবর আছে লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক ভলিউম, দ্যাট মিনস হচ্ছিল যে প্রিলোড, এবং এই প্রিলোডটা মায়োকার্ডিয়াল স্ট্রেচিং করে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে ভেন্ট্রিকুলার পারফরমেন্স, তার মানে ইজেকশন ফ্র্যাকশন। এখন একটা পেশেন্টকে আপনি যত প্রিলোড দিবেন তার ভেন্ট্রিকুলার আউটপুট তত বেশি হবে, তার মানে প্রিলোড বাড়লে ভেন্ট্রিকুলার পারফরমেন্সটা তত ভালো হবে। নর্মালি কি হয়? নর্মালি যখন ধীরে ধীরে প্রিলোড বাড়তে থাকে তত সেই অনুপাতে তার মায়োকার্ডিয়াল পারফরমেন্স বাড়তে থাকে এবং মায়োকার্ডিয়াল ইজেকশন ফ্র্যাকশন হয় এবং একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে সে প্ল্যাটু হয়। তাহলে এটা হচ্ছে প্ল্যাটু স্টেট আর এটা হচ্ছে স্টিপ পার্ট। আমি
এক্সারসাইজ, হার্ট ফেইলর, তারপর হচ্ছে ফাটাল মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, এই পর্যায়ে এগুলোতে যাচ্ছি না। এগুলো হার্ট ফেইলর যখন পড়ব সেই সময় আরও বিস্তারিত আলোচনা করব। তার মানে মেইন কথা হচ্ছে যেটা নরমাল কার্ভ, সেই নরমাল কার্ভের একটা স্টিপ পোর্শন থাকে আর একটা হচ্ছে প্ল্যাটু পোর্শন থাকে। প্ল্যাটু পোর্শন মানে যতই আমরা এন্ডাস্টোলিক ভলিউমটা বাড়াই না কেন, মায়োকার্ডিয়াল পারফরমেন্স বাড়বে না। মায়োকার্ডিয়াল পারফরমেন্স কখন বাড়বে? এই স্টিপ পোর্শনে মায়োকার্ডিয়াল পারফরমেন্স বাড়বে যদি আমি লেফট ভেন্ট্রিকুলার এন্ডাস্টোলিক ভলিউমটা যদি বাড়াই। তাহলে মাইট্রাল স্টেনোসিসে কি হয়? মাইট্রাল স্টেনোসিসে যেটা হয় সেটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল এইটা অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য স্টার্লিং কার্ভে থাকে। দ্যাট মিন্স যেটা স্টিপ পোর্শন, সেই অ্যাসেন্ডিং লিম্বে এই মায়োকার্ডিয়াল পারফরমেন্সটা অপারেট করে, কিন্তু স্টেনোটিক ভালভ থাকার কারণে, যেহেতু এটা একটা স্টেনোটিক ভালভ, সেই জন্য এটা একটা ফিক্সড রেজিস্ট্যান্স এর উপরে এটা কাজ করছে। এখন ভেনাস রিটার্ন আসলে যতই বাড়ানো হোক না কেন, সে এই স্টেনোটিক ভালভটা সে ক্রস করতে পারে না। যেহেতু ক্রস করতে পারে না, তাহলে এলে প্রেশার এবং এলে ভলিউমটা বেড়ে যাবে, যার কারণে পালমোনারি কনজেশন হবে এবং আসলে ওই পরিমাণে স্ট্রোক ভলিউমটা বাড়বে না। তার মানে কার্ডিয়াক আউটপুট এটা অল দ্য টাইমই সাবনর্মাল থাকবে অ্যাট দ্য রেস্ট ইন দ্য সিভিয়ার ডিজিজ, এবং কোনোভাবেই এই প্রিলোড বাড়িয়ে আপনি কার্ডিয়াক আউটপুটটাকে বাড়াতে পারবেন না, এবং এক্সারসাইজ করলেও এই কার্ডিয়াক আউটপুটটা বাড়বে না। দ্যাট মিন্স এটাকে বলার কোনো উপায় নাই যে মাইট্রাল স্টেনোসিস এইটা একটা ভলিউম ডিপেন্ডেন্ট একটা কন্ডিশন, যে আপনি প্রিলোড বাড়লে আপনার কার্ডিয়াক আউটপুট বাড়বে, মোটেই তা না। তো যখন কার্ডিয়াক আউটপুটের পরিমাণটা ফিক্সড এবং কার্ডিয়াক আউটপুটের পরিমাণটা কমে যাচ্ছে, সেই সময় একটা নিউরো হরমোনাল অ্যাক্টিভেশন হয়। সেটা কি? যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এইটা তখন অ্যাক্টিভেটেড হয় এবং তার সাথে সাথে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমও অ্যাক্টিভেটেড হয়, কারণ বডির পেরিফেরি সে ব্লাড পাচ্ছে না। তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম যদি অ্যাক্টিভেটেড হয়, তাহলে সেক্ষেত্রে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হবে এবং সিস্টেমিক ভেসোকনস্ট্রিকশন হবে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভেটেড হয়, তাহলে সেক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া হবে। কেন অ্যাক্টিভেটেড হবে? কারণ বডি তার কার্ডিয়াক আউটপুট ঠিকমতো পাচ্ছে না, এবং এই দুইটা জিনিস অ্যাক্টিভেট হওয়ার কারণে কার্ডিয়াক আউটপুট ইন রিয়েলিটি আরও কমে যাওয়ার পসিবিলিটি থাকে, ডিপেন্ডস অন সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। এখন এই পেশেন্টগুলোর বিএনপি এবং এনটি প্রো বিএনপি এটা কিন্তু বাড়বে ডিজিজ সিভিয়ারিটি যত বাড়বে তার সাথে সাথে। আবার এন্ডোথেলিন 1 এটাও বাড়বে, যত পালমোনারি কনজেশন হবে তত এন্ডোথেলিন 1 এর পরিমাণটা বাড়বে। এই পেশেন্টগুলোর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা থাকবে, বিকজ এলে ইনলার্জমেন্ট হচ্ছে, স্ট্রাকচারাল রিমডেলিং হচ্ছে, বিকজ ওখানে ফাইব্রোসিস হচ্ছে, যার কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকবে। এবং লস অফ অ্যাট্রিয়াল কিক এটা হবে যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকবে, কারণ ফিব্রিলেশন মানে হচ্ছে একটা ফিব্রিলেটরি মুভমেন্ট, এটা রিয়েল কন্ট্রাকশন না। তার মানে লস অফ অ্যাট্রিয়াল কিক এটা হতে পারে যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করবে, এবং তখন কিন্তু কার্ডিয়াক আউটপুট আরও কমে যাবে। এই পেশেন্টগুলার স্ট্রোক হওয়ার পসিবিলিটি অনেক থাকে। এখন থ্রোম্বো এম্বোলিজম যেটা, সেই থ্রোম্বো এম্বোলিজম একটা আছে ভেনাস থ্রোম্বো এম্বোলিজম, আর একটা হচ্ছে আর্টারিয়াল থ্রোম্বো এম্বোলিজম। তো এই পেশেন্টগুলার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিকজ এখানে আর্টারিয়াল থ্রোম্বো এম্বোলিজম হওয়ার পসিবিলিটি বেশি থাকে, বিকজ থ্রোম্বাসটা তৈরি হয় হার্টের ভিতরে। কেন তৈরি হচ্ছে? বিকজ অফ স্ট্যাসিস অফ দ্য ব্লাড অ্যারাউন্ড দ্য ভালভ। তার মানে যদি এই পেশেন্টগুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, দ্যাট মিন্স ওখানে কিন্তু ব্লাডের খুব বেশি মুভমেন্ট হচ্ছে না, ব্লাডটা মোটামুটি স্ট্যাসিস হয়ে আছে। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, স্ট্যাসিস হয়ে আছে। এই ব্লাডের স্ট্যাসিস হয়ে আছে, ব্লাডের ভেলোসিটিটা কম এবং ডাইলেটেড অ্যাট্রিয়াম, এই তিনটা কারণে ইন্ট্রাকার্ডিয়াক থ্রম্বাস ডেভেলপ করার সম্ভাবনা বেশি, যেটা আলটিমেটলি সিস্টেমিক আর্টেরিয়াল এম্বোলাইজেশন তৈরি করবে।
পড়েছিলাম সাইন সিম্পটমসগুলো লাইক হচ্ছে ডিসনিয়া, অর্থপনিয়া, paroxysmal nocturnal dyspnea। তো ডিসনিয়ার রিজনের ভিতরে কিন্তু আরো কিছু রিজন আছে, সেটা হচ্ছে পালমোনারি ভেইন যেগুলো, সেই ভেইনে এলিভেটেড লেফট অ্যাট্রিয়াল প্রেশার যে ট্রান্সমিটেড হচ্ছে সেটার কারণে লাংসের কমপ্লায়েন্স কমে যাচ্ছে এবং তার ওয়ার্ক অফ ব্রিদিং যেটা, সেই ওয়ার্ক অফ ব্রিদিংটা বেড়ে যাচ্ছে। এছাড়াও ব্লাড ভলিউমের রিডিস্ট্রিবিউশন হয় যখন একটা পেশেন্ট সুপাইন কন্ডিশনে যায়, যার কারণে অর্থোপনিয়া এবং paroxysmal nocturnal dyspnea এটা হয়। হিমোপটাইসিসের জন্য 5টা কারণ আছে এখানে, যে ব্রঙ্কিয়াল যে ভেইন যেগুলো, সেই ব্রঙ্কিয়াল ভেইন রাপচার হতে পারে। এছাড়াও এলিভেটেড ক্যাপিলারি প্রেশারের জন্য পালমোনারি অ্যাপোপ্লেক্সি হতে পারে। পালমোনারি ইডিমার জন্য পিঙ্ক ফ্রোদি স্পুটাম আসতে পারে। রিকারেন্ট ব্রঙ্কাইটিসের জন্য ব্লাড স্টেইনড স্পুটাম আসতে পারে। আর পালমোনারি এম্বোলিজমের জন্য পালমোনারি ইনফ্রাকশন হতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের কম্প্রেশনের জন্য হার্শনেস অফ ভয়েস হয়। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কেন কম্প্রেশন হয়? বিকজ অফ ডাইলেটেড এলএ অথবা ডাইলেটেড পালমোনারি আর্টারি। এটা রেয়ার, কিন্তু এটার একটা নাম আছে, সেটা হচ্ছে অর্টনার্স সিনড্রোম। এই অর্টনার্স সিনড্রোম, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল সাইনের ভিতরে হচ্ছে ম্যালার ফ্ল্যাশ। এই ম্যালার ফ্ল্যাশ পরীক্ষাতে আসে, যে ম্যালার ফ্ল্যাশ কিসে হয়। পালস যেটা, এটা লো ভলিউম পালস হবে। এছাড়াও ইরেগুলার পালস হবে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। জেভিপিতে এখানে ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার আছে, সেটা হচ্ছে প্রমিনেন্ট এ ওয়েভ, আর একটা হচ্ছে জায়ান্ট ভি ওয়েভ। প্রমিনেন্ট এ ওয়েভ, এটা এ ওয়েভের কাজ কি? এ ওয়েভের কাজ হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। নর্মালি অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে যে এ ওয়েভটা হয় তার চাইতে এটা প্রমিনেন্ট হবে কখন? যখন পালমোনারি হাইপারটেনশন থাকবে সে সময় প্রমিনেন্ট এ ওয়েভ হবে। কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সময় কিন্তু প্রমিনেন্ট এ ওয়েভ হবে না, ওই সময় কিন্তু রুডিমেন্টারি এ ওয়েভ হবে। কিন্তু যদি পালমোনারি হাইপারটেনশন থাকে তাহলে হাইপারটেনশনের এগেনিস্টে এসে তাকে কাজ করতে হচ্ছে, যার কারণে প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে, সেজন্য প্রমিনেন্ট এ ওয়েভ। আর জায়ান্ট ভি ওয়েভটা নর্মালি কি হয়? যখন অ্যাট্রিয়াল ফিলিংটা যখন কমপ্লিট হয়ে যায়, তখন সেই ব্লাড ভলিউমের কারণে প্রেশারটা যখন বাড়ে তখন হচ্ছে প্রমিনেন্ট ভি ওয়েভ। এটার পরে কিন্তু ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়। তো যখন ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে, যেহেতু রিগার্জিটেশন হচ্ছে সেই জন্য এই ভি ওয়েভটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। যেহেতু রিগার্জিটেশন হয়ে ব্লাড আবার লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে, সেই জন্য আগের ব্লাড এবং হচ্ছে রিগার্জিটেন্ট ব্লাড মিলে প্রমিনেন্ট ভি ওয়েভ বা জায়ান্ট ভি ওয়েভ তৈরি হবে। তাহলে এখানে দুইটা ফিচার, একটা হচ্ছে প্রমিনেন্ট এ ওয়েভ আর একটা হচ্ছে জায়ান্ট ভি ওয়েভ। অসকালটেটরি ফাইন্ডিং এর ভিতরে লাউড ফাস্ট হার্ট সাউন্ড হবে এবং এই হার্ট সাউন্ডটা কোয়াইট হয়ে যেতে পারে যদি ভালভুলার ক্যালসিফিকেশন হয়। যদি ভালভুলার ক্যালসিফিকেশন না হয় তাহলে সেক্ষেত্রে লাউড হবে, কিন্তু কোয়াইট হবে যদি ভালভুলার ক্যালসিফিকেশন হয়। এছাড়াও মারমারের ক্যারেক্টারিস্টিক্সটা ভেরি ইম্পর্টেন্ট, যে লো পিচড রাফ রাম্বলিং মিড ডায়াস্টোলিক মারমার, বেস্ট হার্ড at the apex with the bell of the stethoscope in the left lateral position। এই হোল জিনিসটা মারমারের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা ভেরি ইম্পর্টেন্ট। মারমারের ডিউরেশন যেটা, নট ইন্টেন্সিটি, ডিউরেশন যেটা, সেটা কোরিলেট করে উইথ দ্য সিভিয়ারিটি অফ মাইট্রাল স্টেনোসিস। এখানে আরেকটা মারমার আছে, সেটা হচ্ছে গ্রাহাম স্টিল মারমার। আমাদের নর্মালি যে এমএস এর মারমার সেটা মিড ডায়াস্টোলিক মারমার, কিন্তু গ্রাহাম স্টিল মারমার যেটা আর্লি ডায়াস্টোলিক মারমার হয়, সেটা যদি পালমোনারি হাইপারটেনশন হয় এবং হাইপারটেনশনের সাথে যদি কনজেশন থাকে তাহলে সেটা আর্লি ডায়াস্টোলিক মারমার হবে। এটাকে বলছে গ্রাহাম স্টিল মারমার। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইসিজি এবং এক্সরে ফাইন্ডিংস। ইসিজি ফাইন্ডিংস এর ভিতরে পি মাইট্রালি মানে হচ্ছে বাইফিট পি। এই বাইফিট পিটা লিড 2-তে, দ্যাট মিনস এটা হচ্ছে বাইফিট পি, এটা হচ্ছে লিড 2-তে। আর যদি V1-এ যদি দেখি তাহলে V1-এ একটা টার্মিনাল নেগেটিভ ডিফ্লেকশন থাকবে, মানে পি ওয়েভ হওয়ার পরে একটা নেগেটিভ ডিফ্লেকশন হবে। পি ওয়েভের পরে নেগেটিভ ডিফ্লেকশন, এটা মোর দ্যান 1 মিলিমিটার, মানে মোর দ্যান 1 ঘর, এবং ওয়াইড হবে মোর দ্যান 1 ঘর। আর পি মাইট্রালি যেটা, সেটা মোর দ্যান 3 ঘর। রাইট এক্সিস ডেভিয়েশন থাকবে। যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় তাহলে প্রমিনেন্ট আর ইন V1 এবং ডিপ এস ইন V5-6।
যদি পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে তার সাথে সাথে। তাহলে ইসিজি যেটা, ইসিজি হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন যেটা, সেটার ইসিজি ফিচার হচ্ছে লিড 1 নেগেটিভ। লিড 1 নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে ডিপ এস ওয়েভ। আর 2-3 এভিএফ যেটা, 2-3 এভিএফ এটা হচ্ছে পজিটিভ। আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এইটার ইসিজি ফিচার হচ্ছে লিড 1 হচ্ছে পজিটিভ আর 2-3 এভিএফ এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে ডিপ এস ওয়েভ। তাহলে মাইট্রাল স্টেনোসিস থাকলে এখানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে হচ্ছে লিড 1 নেগেটিভ, 2-3 এভিএফ এটা হচ্ছে পজিটিভ। এখন সবগুলো লিডেই যে একই ধরনের ফিচার থাকবে ব্যাপারটা তা না। এখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এইটা বলতে বোঝায় যে লিড 1 যেটা সেটা প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে হচ্ছে আর ওয়েভ, আর ডিপ এস ওয়েভ হচ্ছে 5-6। আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের ফিচার হচ্ছে যে ডিপ এস ওয়েভ ইন V1 আর টল আর ওয়েভ ইন V5 V6। তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে ক্লিনিক্যাল ইসিজির ফিচার হচ্ছে ডিপ এস ওয়েভ ইন V1 আর টল আর ওয়েভ ইন V5 V6। আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে ইসিজির ফিচার হচ্ছে তার জাস্ট উল্টো, যে আর ওয়েভ, প্রমিনেন্ট আর ওয়েভ ইন V1 আর ডিপ এস ওয়েভ ইন V5 এবং V6। এর আগে তার মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে এস ওয়েভটা ছিল প্রমিনেন্ট V1 আর ওয়েভ ছিল V5-6। আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে প্রমিনেন্ট আর ওয়েভ হচ্ছে V1, এস ওয়েভ হচ্ছে 5-6। রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে নেগেটিভ মানে ডিপ এস ওয়েভ হচ্ছে লিড 1 আর 2-3 এভিএফ হচ্ছে পজিটিভ। আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে পজিটিভ, তার মানে প্রমিনেন্ট আর ওয়েভ হচ্ছে লিড 1 আর 2-3 এভিএফ হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে এস ওয়েভ। তার মানে ইসিজির ভিতরে আমরা পাচ্ছি পি মাইট্রালি, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এটা সাধারণত ডেভেলপ করে যখন পালমোনারি হাইপারটেনশন হয়ে যায়, আর তার সাথে সাথে এএফ। এক্স-রে ফাইন্ডিং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এক্স-রে ফাইন্ডিং এর ভিতরে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্টের জন্য 3টা ফিচার আছে। সেটা হচ্ছে ডাবল ডেনসিটি সাইন, ক্যারিনাল স্প্লেইং মোর দ্যান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল মোর দ্যান 90 ডিগ্রি, আর স্ট্রেটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার। আমরা যদি এক্সরেটা যদি দেখি, ফার্স্টে রাইট ব্রঙ্কাস এবং লেফট ব্রঙ্কাসের যে অ্যাঙ্গেলটা এইটা নর্মালি থাকে 60 থেকে 80 ডিগ্রি। যদি এটা মোর দ্যান 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা অ্যাবনর্মাল। এখানে যদি রাইট ব্রঙ্কাস এবং লেফট ব্রঙ্কাসের অ্যাঙ্গেলটা দেখেন, এটা অনেক বড়। তার মানে এখানে যেটা বলছে যে এক্স-রে ফাইন্ডিং এ ক্যারিনাল স্প্লেইং মোর দ্যান 90 ডিগ্রি, তার মানে ক্যারিনাতে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা মোর দ্যান 90 ডিগ্রি। এই এক্স-রেতে আমরা দেখতে পাচ্ছি যে রাইট ব্রঙ্কাস এবং লেফট ব্রঙ্কাস যেটা ওয়াইডেনিং অফ দ্য সাব ক্যারিনাল অ্যাঙ্গেল মোর দ্যান 90 ডিগ্রি, এইটা মানে হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। লেফট অ্যাট্রিয়ামটা কোথায়? লেফট অ্যাট্রিয়াম এই জায়গাতে থাকে, লেফট অ্যাট্রিয়াম ইনলার্জমেন্ট। এরপরের আরেকটা ফিচার কি, যে ডাবল ডেনসিটি এটা কেন তৈরি হচ্ছে? ডাবল ডেনসিটি যেটা রাইট হার্ট বর্ডার, এই রাইট হার্ট বর্ডারে লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম এটা সাইড বাই সাইড, কিন্তু লেফট অ্যাট্রিয়ামটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে সে রাইট অ্যাট্রিয়ামকে ছাড়িয়ে গিয়েছে। লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে পিছনের দিকে। যদি আমরা আরেকটু খেয়াল করি, এটা হচ্ছে ইসোফ্যাগাস, লেফট অ্যাট্রিয়ামটা ইনলার্জ হয়ে ইসোফ্যাগাসের উপরে প্রেসার দিচ্ছে, যার কারণে এই সমস্ত পেশেন্টদের ডিসফ্যাজিয়া হয়। লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে ইসোফ্যাগাসকে প্রেসার দিচ্ছে, এটা বেরিয়াম খাওয়ানো হয়েছে, ইসোফ্যাগাসকে প্রেসার দিচ্ছে, তার মানে লেফট অ্যাট্রিয়াম হচ্ছে পিছনে। তাহলে ডাবল ডেনসিটি যেটা, তার মানে সামনে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, কারণ রাইট অ্যাট্রিয়ামেই তো সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা এসে ওপেন হবে, তাই না? সেজন্য রাইট অ্যাট্রিয়ামটাকে সামনে থাকতে হবে। রাইট অ্যাট্রিয়ামটা সামনে, লেফট অ্যাট্রিয়ামটা পিছনে। তাহলে লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে যে ডাবল ডেনসিটি সাইন যেটা, সেটার হচ্ছে পিছনেরটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম,
আর স্ট্রেথেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার স্ট্রেথেনিং অফ দ্য স্ট্রেট হয়ে যাচ্ছে, লেফট হার্ট বর্ডারটা স্ট্রেট হয়ে যাচ্ছে। লেফট হার্ট বর্ডারে সাধারণত একটি স্ক্যাফোল্ড থাকে, কিন্তু এখানে লেফট হার্ট বর্ডারটা স্ট্রেট হয়ে যাচ্ছে। তাহলে ডাবল ডেন্সিটি সাইন, তারপর সাবক্যারিনাল অ্যাঙ্গেল মোর দ্যান 90 ডিগ্রি, স্ট্রেটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার, এটা যদি হয় তাহলে সেটা হচ্ছে যে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। পালমোনারি ভেনাস হাইপারটেনশন, এটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আপার লোব ব্লাড ডাইভারশন। আপার লোব ব্লাড ডাইভারশন মানে ব্লাড আপার লোবের দিকে চলে যাচ্ছে, আপার লোব ব্লাড ডাইভারশন, বিকজ লাংসের অ্যাপেক্সের দিকে ব্লাড ফ্লো কম বিকজ অফ দ্য গ্র্যাভিটি। যখন আপনারা ভিকিউ মিসম্যাচ পড়েছেন সে সময় আপনারা অবশ্যই পড়েছেন। তাহলে যেহেতু পালমোনারি হাইপারটেনশন মানে ভেসেলগুলো কনস্ট্রিক্টেড, যার কারণে ব্লাড উপরের অ্যাপেক্সের দিকে চলে যাচ্ছে। আপার লোব ব্লাড ডাইভারশন হোয়েন এলএ প্রেশার ইজ মোর দ্যান 18 মিলিমিটার অফ মার্কারি। তাহলে যখন মোর দ্যান 18 মিলিমিটার অফ মার্কারি হবে তখন আপার লোব ডাইভারশন, যে আপার লোব ডাইভারশন, প্রমিনেন্ট আপার পালমোনারি ভেইনস, এখানে পালমোনারি ভেনাস হাইপারটেনশনের 3টে স্টেজ দিয়েছে। যে প্রমিনেন্ট আপার লোব ভেইনস যখন হবে এটা হচ্ছে স্টেজ 1, যখন ইন্টারস্টিশিয়াল ইডিমা হবে তখন কার্লি বি লাইন, আর যখন কার্লি বি লাইন মানে হচ্ছিল যে হার্টের বেজের দিকে সেপ্টাল অ্যালভিওলার সেপ্টাল লাইনের থিকেনিং হবে, কার্লিস বি লাইন, ইন্টারস্টিশিয়াল ইডিমা। আর একটা হচ্ছে ব্যাটউইং সাইন, যখন পেরিহাইলার ডিস্ট্রিবিউশন, এই যে দুই দিকেই যখন পেরিহাইলার ইডিমা থাকবে তখন ব্যাট উইং সাইন, বাদুরের উইং এর মতো সাইন, পেরিহাইলার ইডিমা, ব্যাট উইং সাইন। তো এই জিনিসগুলো এখানেও আছে যে কার্লি বি লাইন। তাহলে ফার্স্টে হচ্ছে যখন লেফট অ্যাট্রিয়াল প্রেশার যখন মোর দ্যান 18 তখন আপার লোব ডাইভারশন অফ দ্য ব্লাড হবে, কার্লি বি লাইন কি? এটা হচ্ছে হরাইজন্টাল 1 to 2 সেন্টিমিটার লাইন অ্যাট দ্য লাং বেস, এটা হচ্ছে থিকেনিং অফ দ্য ইন্টারলোবিউলার সেপ্টা যখন এলএ প্রেশার মোর দ্যান 25 মিলিমিটার হবে। আর অ্যালভিওলার ইডিমা যেটা ব্যাটউইং সাইন যখন এলএ প্রেশার মোর দ্যান 35 মিলিমিটার হবে। এছাড়াও অ্যাওটিক নাকল, যেটা সেই অ্যাওটিক নাকলটা এটা স্মল অ্যাওটিক নাকল হবে, এটা স্মল হবে। আরেকটা হচ্ছে পালমোনারি হিমোসিডেরোসিস, এটা হচ্ছে মিলিয়ারি নোডিউলার অপাসিটি, এটা হচ্ছে ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। পালমোনারি হিমোসিডেরোসিস, এটা এই এক্সরেতে পালমোনারি হিমোসিডেরোসিস মানে এই আপার লোবে মিলিয়ারি টিউবারকুলোসিসের মতো পালমোনারি হিমোসিডেরোসিস হয়। এটা মেইনলি পালমোনারি হেমোরেজ হলে সেখানে হিমোসিডেরোসিস হতে পারে। তাহলে এই এক্সরে ফিচারগুলো আমাদের মেইনলি লাগবে ইসিজি এবং এক্সরে ফিচারগুলো, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইসিজিতে কি? ইসিজিতে হচ্ছিল যে পি পালমোনালি, তারপর হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর এক্সরেতে কি পাবো? এক্সরেতে হচ্ছে ফিচার অফ এলএ ইনলার্জমেন্টের ফিচার কি কি? সেটা হচ্ছে ডাবল ডেন্সিটি সাইন, সাবক্যারিনাল অ্যাঙ্গেল মোর দ্যান 90 ডিগ্রি, আর স্ট্রেথেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার। এরপর হচ্ছিল যে ফিচার অফ পালমোনারি ভেনাস হাইপারটেনশন, সেটা হচ্ছে আপার লোব ডাইভারশন হবে যদি এলএ প্রেশার মোর দ্যান 18 মিলিমিটার হয়। কার্লি বি লাইন হবে, কার্লি বি লাইন এলএ প্রেশার যদি মোর দ্যান 25 মিলিমিটার হয়। তাহলে কার্লি বি লাইনটা কি? কার্লি বি লাইনটা হচ্ছে লাংসের বেজে 1 to 2 সেন্টিমিটার লাইন, এটা হরাইজন্টাল লাইন, এইটা প্রকাশ করে যে ইন্টারস্টিশিয়াল থিকেনিং হয়েছে, রিপ্রেজেন্টস দ্য থিকেনিং অফ দ্য ইন্টারলোবিউলার সেপ্টা, তার মানে ইন্টারস্টিশিয়াল থিকেনিং হয়েছে। আর অ্যালভিওলার ইডিমা যখন হবে তখন এটা পেরিহাইলার রিজিয়নে ব্যাটউইং সাইন হবে, তখন এলএ প্রেশার মোর দ্যান 35 মিলিমিটার অফ মার্কারি। অ্যাওটিক নাকল এটা ছোট হয়ে যাবে বিকজ ফরওয়ার্ড ফ্লো হচ্ছে না। আর একটা হচ্ছে পালমোনারি হিমোসিডেরোসিস, এটা মিলিয়ারি নোডিউলার অপাসিটি দেখা দিবে যদি ক্রনিক ডিজিজ হয়।